পঞ্চগড়ে 10 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় নেতাকর্মীর ঢল। কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে রুখে দেওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের। আপনার ভোট কেউ যদি ডাকাতি করে নিতে আসে তাহলে কি করবে? রুখে দিতে হবে। দুঃশাসন মুক্ত স্বাভাবিক বাংলাদেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। রাতভর জেলায় জেলায় নজিরবিহীন প্রচারণায় তারেক রহমান। নির্বাচন ঘিরে ষড়যন্ত্র প্রতিহতের ডাক। গত 15 বছর যেমন আমির নির্বাচন হয়েছে, নিশিরাতের নির্বাচন হয়েছে, মনে আছে না? ঠিক একইভাবে এইবার আবার ষড়যন্ত্র শুরু হয়েছে একটা দলে। তাদেরকে বাংলাদেশের মানুষ 50 বছর আগেই দেখে ফেলেছে যে তারা কি জিনিস। কাজে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ছুটির দিনে নির্বাচনী প্রচারণায় উৎসবের আমেজ। পাল্টাপাল্টি অভিযোগে রাজনীতির মাঠে উত্তাপ। পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মন জয়ের চেষ্টা। নির্বাচনে পোস্টার না থাকায় অনলাইনে নতুন চ্যালেঞ্জ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য, এআই এর অপব্যবহারের ঝুঁকি। প্রার্থী ও ভোটারদের মধ্যে বাড়ছে উদ্বেগ। ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড নির্ধারণ করবে 12ই ফেব্রুয়ারির ভোট, বললেন প্রধান উপদেষ্টা। যে দলই সরকার গঠন করবে তার সঙ্গেই কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। রমজানের আগে অস্থির রাজধানীর নিত্যপণ্যের বাজার। 7 দিনে ব্রয়লারের দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা। বাড়ছে সব ধরনের চালের দাম, ঊর্ধ্বমুখী ডাল ও চিনি। বিদ্যা ও সুরের দেবীর পূজায় উৎসবের আমেজ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সরস্বতীর আরাধনা। মণ্ডপে মণ্ডপে বাণী অর্চনা, অঞ্জলি নিবেদন। পঞ্চগড়ে জনসভার মধ্য দিয়ে শুরু হলো 10 দলীয় ঐক্যের নির্বাচনী প্রচারণা। এতে অংশ নিয়ে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান ভোট ডাকাতির চেষ্টা করলে রুখে দেওয়ার আহ্বান জানান। বলেন, দেশবাসীকে ফেলে চরম দুঃসময়েও কোথাও পালায়নি জামায়াত, ভবিষ্যতেও পালাবে না। ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী গড়ে তোলা হবে। 64 জেলায় মেডিকেল কলেজ নির্মাণেরও প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। স্লোগানে স্লোগানে মুখর পঞ্চগড় চিনিকল মাঠ। 10 দলীয় ঐক্যের জনসভায় যোগ দিতে ভোর থেকেই আগমন ঘটে জেলার নানা প্রান্তের মানুষ। উত্তরাঞ্চল থেকে শুরু হলো জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের দেশব্যাপী নির্বাচনী প্রচারণা। জনসভার শুরুতে একে একে বক্তব্য 10 দলের শীর্ষ নেতারা বলেন, ফ্যাসিস্ট আমলের প্রত্যাবর্তন ঠেকাতে আগামী নির্বাচনে সজাগ থাকতে হবে জনগণকে। যারা দিনের বেলা মাদকের বিরুদ্ধে কথা বলে আর রাতের বেলা মাদক ব্যবসার লাভের টাকার ভাগ নেয়। বেলা 12টার দিকে মঞ্চে আসেন জামায়াত আমির। বক্তব্যে বলেন, নির্বাচনে জিতলে উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাবে 10 দলীয় নির্বাচনী ঐক্য। দেশ বদলে তাদের জন্য 5 বছরই যথেষ্ট হবে বলে মন্তব্য তার। ভাই, আমাদের কাছে কোনো কার্ড নাই, আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড। আগামীতে বেকার এবং দায় দয়া মুক্ত একটা বাংলাদেশ আমরা করতে চাই। জামায়াত আমির বলেন, দেশবাসীকে ফেলে চরম দুঃসময়েও আমরা কোথাও পালাইনি, ভবিষ্যতেও পালাবো না। ভোট ডাকাতির চেষ্টা হলে রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। আপনার ভোট কেউ যদি ডাকাতি করে নিতে আসে তাহলে কি করবেন? রুখে দিতে হবে। এই দেশ থেকে বৈষম্য, দখলদারি, স্বৈরতন্ত্র বিদায় নিয়ে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। নির্বাচনে জয়ী হলে 64 জেলায় মেডিকেল কলেজ স্থাপনের প্রতিশ্রুতি দেন জামায়াত আমির।
সারা দেশে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উত্তরবঙ্গের জেলা পঞ্চগড় থেকে কর্মসূচি শুরু করেছে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। পঞ্চগড়ের পাশাপাশি আজ সারা দিন দিনাজপুর, রংপুর সহ একাধিক জেলায় একাধিক জনসভায় অংশ নেবেন তিনি। শফিক মুন্সি, সময় সংবাদ। পঞ্চগড় থেকে জনসভায় যোগ দিতে দিনাজপুরে যাচ্ছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। এই মুহূর্তে গড়ে শহীদ ময়দানে আছেন রিপোর্টার গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছি তার কাছে। দুলাল, উত্তরের জেলা দিনাজপুর থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী যে প্রচারণা, জামাত ইসলাম এবং 10 দলীয় ঐক্য জোটের আজকে ঐতিহাসিক গোরা শহীদ ময়দানে সকাল 11টায় এবং জামাত ইসলামের আমির এবং 10 দলীয় ঐক্য জোটের শীর্ষ নেতা ডাক্তার শফিকুর রহমান কিছুক্ষণ পরে এই মঞ্চে বক্তব্য রাখবেন। আমরা দেখছি যে এইখানে যারা বক্তব্য দিয়েছেন ইতিমধ্যে যে দিনাজপুরে 6টি আসন, সে 6টি আসনে জামাত ইসলাম এবং একটি এনসিপি, সেই নেতৃবৃন্দ যারা এমপি প্রার্থী তারা কিন্তু এখন বক্তব্য রাখছেন। আমরা দেখছি যে ঐতিহাসিক গড়ে শহীদ ময়দানে আপনারা ইতিমধ্যে বলছেন যে তারা তারা চাই যে ফেসিবাদের নেতৃবৃন্দ তারা যেটা বলছেন যে তারা সরাসরি যুক্ত ছিলাম গড়ে শহীদ ময়দানে। প্রচারণার প্রথম দিনের রাতভর নজিরবিহীন ব্যস্ততায় জেলায় জেলায় জনসভা করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেট থেকে ঢাকার পথে বিভিন্ন জেলা সফরে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। শীতের রাতেও নির্বাচনী প্রচারণায় ঢল নামে নেতাকর্মীর। নির্বাচন ঘিরে ষড়যন্ত্র নিয়ে নেতাকর্মীদের সতর্ক করেন তিনি, দেন নানা দিক নির্দেশনা। এদিকে সন্ধ্যায় রাজধানীর ভাসান থেকে জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মৌলভীবাজার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পেরিয়ে রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। স্লোগানে স্লোগানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান দলের নেতাকর্মীরা। ব্রাহ্মণবাড়িয়ার মঞ্চে দাঁড়িয়ে নির্বাচন ঘিরে ষড়যন্ত্র নিয়ে সবাইকে সতর্ক করেন তারেক রহমান। এর আগে যেরকম তথাকথিত ভোট এসলো, আমুদামুন নির্বাচন হয়েছিল, নিশিরাতের নির্বাচন হয়েছিল, এবারও ভোট নিয়ে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে। আপনাদের প্রথম কাজ ধানের শীষ এবং মাতাল এবং খাইজুর গাছকে জয়যুক্ত করে পারবেন ইনশাআল্লাহ। ভোট দেব কিসে? মধ্যরাতের ঘণ্টা যখন 12টা পেরিয়েছে ততক্ষণে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়াম মাঠে হাজির হন বিএনপি চেয়ারম্যান। রাত 12টা 17 মিনিটে জনসভাস্থলে পা রাখেন তারেক রহমান। প্রবাসীদের ভোটে অনিয়ম থেকে শুরু করে ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ তোলেন তিনি। পত্রিকার খবরে দেখলাম যে পোস্টাল ব্যালটগুলো সরিয়ে ফেলা হচ্ছে। দেখেছেন আপনারা খবরটা? তাদের কারণে এই দেশের লক্ষ লক্ষ মা বোনের সম্মান হানি হয়েছিল সেদিন। তাদেরকে বাংলাদেশের মানুষ 50 বছর আগেই দেখে ফেলেছে যে তারা কি জিনিস। কাজে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। রাত 2টায় পৌঁছান নরসিংদীতে। শীতের রাতেও প্রিয় নেতাকে এক ঝলক দেখতে ঢল নামে জনতার। নেতাকর্মীদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা দেন তিনি। তাহাজ্জুদের নামাজ পড়বেন, ঘরের থেকে বের হবেন, যার যার ভোট কেন্দ্রের সামনে গিয়ে একসাথে সবাই হবেন যারা যারা ওই এলাকার ভোটার। ফজরের জামাত ওইখানে পড়বেন, নামাজ ওইখানে আদায় করবেন ফজরের নামাজ, এবং সাথে সাথে গিয়ে ভোট কেন্দ্রের সামনে দাঁড়াবেন। সকাল 7টায় ভোট যখন শুরু হবে প্রথম পারবেন। শুভেচ্ছা, স্বাগতম। রাত 3:45টায় নারায়ণগঞ্জের 2500-এ শেষ হয় এই নির্বাচনী ম্যারাথন। সমাবেশের মঞ্চ থেকে 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। মূল কাজ হচ্ছে
সঠিক ব্যক্তিকে নির্বাচন করতে হবে। দীর্ঘ নির্বাচনী পথসভা শেষে ভোর 5টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারম্যান। এক রাতে 4টি জেলার 5টি জনসভা নতুন মাত্রা যোগ করে নির্বাচনী প্রচারে। বাংলাদেশ জিন্দাবাদ। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ছুটির দিনে রাজধানীতে জমজমাট নির্বাচনী প্রচারণা। শহরের অলিগলি ঘুরে জনগণের সমস্যার কথা শুনছেন প্রার্থীরা। প্রতিশ্রুতিও দিচ্ছেন ঘরে ঘরে নাগরিক সুবিধা পৌঁছে দেওয়ার। প্রার্থীরা বলছেন এবারের ভোট হবে দুর্নীতি, চাঁদাবাজ এবং সন্ত্রাসের বিরুদ্ধে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার দ্বিতীয় দিনে মুহুর্মুহু স্লোগানে ভোটের উত্তাপ ছড়িয়ে পড়ে নগরীর সড়ক, মহাসড়ক, অলিগলিতে। ছুটির দিনের সকাল থেকেই প্রচারণায় ব্যস্ত সময় কাটান বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। প্রচারণাকে ঘিরে নগরবাসীর উচ্ছ্বাস এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। ভোটাররা বলেন 17 বছর পর নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে যোগ্য জনপ্রতিনিধির হাতে দিতে চান উন্নয়নের দায়িত্ব। আমাদের মেন চাওয়া হচ্ছে আমরা যেন সুষ্ঠুভাবে এই নগরীতে থাকতে পারি। সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটেরা যাতে দখল করতে না পারে, এই দিকটা যাতে এই 16 আসনের যে নির্বাচিত হবে উনি যাতে লক্ষ্য রাখেন। সামনে যারাই নির্বাচিত হবে তারা আমাদের জন্য ভালোভাবে কাজ করবে, এটা আমি আশা করি। এদিকে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরে সমস্যার কথা শুনে সেই অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপি প্রার্থীরা। বলছেন জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন তারা। পরিকল্পনাগুলো কোনো প্রতিশ্রুতি না, বাস্তবায়নের অপেক্ষা রয়েছে। আমরা যদি ইনশাল্লাহ সরকার গঠন করতে পারি, আমার এই এলাকার সাধারণ মানুষের জন্য আমি সকল সমস্যার সমাধান অবশ্যই করব। এখানে ক্ষুদ্র থেকে বড় ব্যবসায়ী পর্যন্ত প্রত্যেকেই চাঁদাবাজির শিকার। নাগরিক সেবাটা এখানে নাই, আমরা নাগরিক সেবা নিশ্চিত করব, এটাকে বাসযোগ্য করব। আমার প্রতিশ্রুতি হচ্ছে যে আমাদের এই জলবদ্ধতা নিরসনে আমি একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করব। জামায়াত ও এনসিপির প্রার্থীরাও গণসংযোগ চালান নিজ এলাকায়। 10 দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে বলে অভিযোগ করেন তারা। ঢাকা 11 আসনে কোনো ভূমি দুশ্চুদের স্থান হবে না, কোনো সন্ত্রাস, চাঁদাবাজের স্থান হবে না, কোনো ফ্যাসিস্ট স্বৈরাচারের স্থান হবে না। যারা ফ্যাসিস্টদের সম্পত্তি নতুন করে পাহারা দিচ্ছে, যারা নতুন করে জমি দখল করছে, 12ই ফেব্রুয়ারি তাদেরকে পরাজিত করা হবে। আমরা চাচ্ছি যে একটা নিরাপদ এখানে ঢাকা আর্ট প্রতিষ্ঠা করতে, ইনসাফের একটি সমাজ কায়েম করতে। কারণ এই আওয়াজটায় দিয়ে গিয়েছিলেন শহীদ ওসমান হাদি। শহীদ ওসমান হাদির যেই স্বপ্নটা আছে সেটা আমাদের বাস্তবায়ন করাটাই লক্ষ্য। কোনোভাবেই সম্ভব নয়। অতীতে এই জাতীয় সুবিধাবাদী লোকদের জন্য, ঋণ খেলাপিদের জন্য এই দেশের প্রচুর সম্পদ দেশের বাইরে চলে গেছে। মানুষের এবার আকাঙ্ক্ষা নতুন কিছু তারা দেখবে। জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সে গণ অভ্যুত্থানে বিচার যারা সংগঠিত করবে, রাষ্ট্রের মৌলিক সংস্কারের জুলাই সনদে হ্যাঁ ভোটের পক্ষে যারা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদেরকে বিপুল ভোটে জয় করতে মানুষ আশাবাদী। আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত ভোটারের দাঁড়ে দাঁড়িয়ে নিজেদের অবস্থান তুলে ধরার সুযোগ পাবেন প্রার্থীরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের প্রচারণার খবর জানাতে রাজধানীর পূর্ব জুরাইনে আছেন সহকর্মী শাহিন আলম। যাচ্ছি তার কাছে। শাহিন, সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার আজ দ্বিতীয় দিন। আমরা এই মুহূর্তে আছি ঢাকা 4 আসনে। এই আসনে আমরা দেখেছি সকাল 10টা থেকে বিএনপির মনোনীত যিনি প্রার্থী রয়েছেন তানভীর আহমেদ রবিন, তিনি তার প্রচারণা শুরু করেছেন এবং পশ্চিম জুরাইন থেকে শুরু করে তিনি এই এলাকার বিভিন্ন অলিগলিতে তিনি হেঁটেছেন এবং এই দুপুরে আসলে মুসল্লিদের সঙ্গে জুম্মার নামাজ আদায় করেছেন। নামাজ শেষে পুনরায় আবার প্রচারণা তিনি নামবেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে প্রচারণা দ্বিতীয় দিনে সারা দেশের বিভিন্ন এলাকার নেই, কিন্তু বিভিন্ন এলাকাতে প্রার্থীরা বের হয়েছেন, তারা প্রচারণায় অংশ নিচ্ছেন এবং ভোটারদের কাছে যাচ্ছেন। নির্বাচনে যে নানান যে প্রতিশ্রুতি, প্রার্থীরা কিন্তু ভোটারদেরকে সেই সব প্রতিশ্রুতি দিচ্ছেন এবং আমরা দেখছি যে প্রচারণার এই সময় ভোটারদের কাছ থেকেও প্রার্থীরা ব্যাপক সাড়া পাচ্ছেন এবং এই সময় যেটি বলা যায় যে প্রচারণা ভোটের 2 দিন 48 ঘন্টা আগ পর্যন্ত এই প্রচারণা চলবে এবং প্রার্থীরা তাদের সেই প্রচারণাটুকুন
চালিয়ে যাবেন। যদি এক কথায় বলা যায় যে এখন পর্যন্ত সেই প্রচারণা সেটি চলছে এবং গতকালে প্রচারণার প্রথম দিনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি সিলেট থেকে তার প্রচারণা শুরু করেছিলেন এবং এবং অন্যান্যরা প্রার্থীরা তার নিজ নিজ আসনে তারা তাদের প্রচারণা শুরু করেছেন। এই প্রচারণা টানা চলবে। এর আগে নির্বাচন কমিশন তাদের যে অন্যান্য যে কাজসমূহ ছিল ইতিমধ্যে সেই আনুষ্ঠানিকতা কিন্তু নির্বাচন কমিশন সম্পূর্ণ করেছেন। এখন শুধুমাত্র ভোট গ্রহণের যে প্রক্রিয়া সেটি বাকি রয়েছে, আর ভোট গ্রহণের আগ পর্যন্ত টানা প্রচারণা চলবে। তবে এবারের নির্বাচনে আমরা ব্যতিক্রমী দেখছি যে এবারের নির্বাচনে কিন্তু সেইভাবে কিন্তু আমরা যেসব ব্যানার রয়েছে সেসব পোস্টার আমাদের সেইভাবে চোখে পড়ছে না। প্রার্থীরা শুধু তাদের নিজেদের মতো করে কিন্তু সেই প্রচারণাটি চালিয়ে যাচ্ছেন এবং নির্বাচনের 48 ঘন্টা আগ পর্যন্ত সেই প্রচারণা চলবে। তো এ ছিল আমার কাছে ঢাকা 4 আসন থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহিন আলম। ঢাকার বাইরেও নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। জনগণের রায়ে বিএনপি দেশ পরিচালনা করবে বলে আশা প্রকাশ করেন বিএনপি প্রার্থী। আর লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অভিযোগ করেন জামায়াত প্রার্থী। রাজপথ থেকে অলিগলি সবখানেই নির্বাচনী ডামাডোল। গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। ছুটির দিনেও চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ। গুরুত্বপূর্ণ নির্বাচন। শুক্রবার দুপুরে কক্সবাজারের চকরিয়ায় গণসংযোগ করেন বিএনপির হেভিওয়েট প্রার্থী সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, দেশে যেন আর ফ্যাসিবাদ ফিরে না আসে সে ব্যবস্থা গড়ে তুলতে হবে। স্বাধীনভাবে মুক্ত পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা চালু রাখতে হবে যে এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে কোনোদিনই কোনো স্বৈরাচারের ফ্যাসিবাদের উৎপত্তি না হয়। শুক্রবার সকালে খুলনা 2 আসনের বিএনপির হেভিওয়েট প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নগরীর নিউ মার্কেট কাঁচাবাজার এলাকায় গণসংযোগ করেন। বলেন, জনগণের রায়ে ক্ষমতায় যাবে বিএনপি। মানুষের মধ্যে ভীষণ আগ্রহ এবারে নির্বাচন ঘিরে, এবং এটা তো ব্যতিক্রমধর্মী নির্বাচন হচ্ছে বাংলাদেশের ইতিহাসে। এটি একটি মাইল ফলকে কাজ করবে, কারণ 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই। এবার সেই ভোট দেওয়ার জন্যই মানুষ অপেক্ষা করছে। প্রচারণার দ্বিতীয় দিনে খুলনার ডুমুরিয়ায় নির্বাচনী সমাবেশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও খুলনা 5 আসনের হেভিওয়েট প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। পলিটিক্যাল ব্যাড ইন্টেনশনে যদি আবার আপনারা সেই 71কে ইউজ করেন তাহলে কি হলো? ফ্যাসিবাদদেরকে যে দোষ দেই, সেই ন্যারেটিভ তো আপনাদের কাছেও দেখা যাইতেছে। আপনাদের সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। প্রচারণায় নেমেছেন কুমিল্লা 4 আসনে 10 দলীয় ঐক্যের প্রার্থী এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ জানে, দোকানদার জানে যে হাসনাত আব্দুল্লাহ যদি নির্বাচিত হয় আর যাই হোক জীবনে 10টা টাকার জন্য কোনোদিন আসবে না। নাটোর 2 আসনে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু নলডাঙ্গা উপজেলায় গণসংযোগ করেন। আগামী 12 তারিখ এবং বাংলাদেশের মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করে নির্বাচন কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে। পটুয়াখালী 2 আসনে গণমিছিল করেন জামায়াত ইসলামীর প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এবার দাঁড়িপাল্লার প্রতীক, ইনসাফের প্রতীক, উই ওয়ান্ট জাস্টিসের যে স্লোগান জুলাই আগস্টে উঠেছিল, সেই ন্যায় বিচারের প্রতীক দাঁড়িপাল্লাকে তারা বিজয় করতে চান। রাজশাহীর পবা কাপাসিয়া এলাকায় প্রচারণা চালান রাজশাহী 3 আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন। প্রচারণার এই লড়াই চলবে 12 ফেব্রুয়ারি ভোটের 48 ঘন্টা আগ পর্যন্ত। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। নির্বাচনী গণসংযোগের খবর জানাতে চট্টগ্রামে আছেন রিপোর্টার শফিকুল আলম ও বাগেরহাটে আলী আকবর টুটুল। সরাসরি শুরুতেই যাচ্ছি শফিকুলের কাছে। শফিকুল, চট্টগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে চট্টগ্রাম 9 আসন, সেই আসনের যে বিএনপির যে মনোনীত প্রার্থী আবু সুফিয়ান, তার প্রচারণায় ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে। চট্টগ্রামের এই যে বড় মসজিদ এলাকায় তিনি প্রচারণা চলছে। এর আগে রসুলবাগ যে আবাসিক এলাকা রয়েছেন, সেই আবাসিক এলাকায় কিন্তু তিনি কিছুক্ষণ আগে প্রচারণা শুরু করেছেন, এবং এই মুহূর্তে তার পক্ষে কিন্তু নেতাকর্মীরা কিন্তু বড় মসজিদ এলাকা প্রচারণা করছেন। আপনাকে জানিয়ে রাখি, চট্টগ্রাম যে 16টি আসন
রয়েছে সেই 16টি আসনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আসন সেটি হচ্ছে এই চট্টগ্রাম 9 আসন, যে আসন থেকে নির্বাচন করছেন আবু সুফিয়ান। তিনি আগে বিএনপির সহসভাপতির দায়িত্ব করেছেন এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে ছিলেন এবং তিনি সেখানে স্লোগানে মুখরিত করে রাখতেন পুরো চট্টগ্রামের বিভিন্ন এলাকা। তিনি এর আগে কিন্তু সকালে কিন্তু চট্টগ্রামের চকবাজার এলাকায় কিন্তু তার নির্বাচনী প্রচারণার ক্যাম্পের উদ্বোধন করেছিলেন। সেখানে কিন্তু সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ছিলেন। এই মুহূর্তে নেতা কর্মীদের উদ্যোগে যে এখানে বিভিন্ন যে এলাকা রয়েছে সেখানে কিন্তু স্লোগান মুখর করে রাখছেন, লিফলেট বিতরণ করছেন এবং তাদের যে বিষয় সেটি হচ্ছে চট্টগ্রামের উন্নয়ন করা এবং বন্দরনগরী চট্টগ্রামকে বন্দর নগরী হিসাবে ঘোষণা করা এবং বাণিজ্যিক রাজধানী হিসেবে ঘোষণা করা এবং জলাবদ্ধতা নিরসনেও কিন্তু তারা কাজ করে যাবেন বলে সেটি বলছেন। এবং চট্টগ্রামে যে আসনগুলো রয়েছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই আসন, কারণ এই আসনে যারা সরকার গঠন করে যে আসন পায় তারা কিন্তু সরকার গঠন করে, অতীতে সেই ইতিহাস রয়েছে। এবং এই আসনে কিন্তু আগামী যে 25শে তারিখ তারেক রহমান কিন্তু চট্টগ্রামের এই আসনে যে পলগ্রাম মাঠ রয়েছে সেখানে তিনি আসবেন। তো সবকিছু মিলিয়ে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আবু সুফিয়ানের পক্ষে স্লোগানে মুখর করে রেখেছে পুরো এলাকা এবং তারা এখানে ধানের শীষে ভোট চাচ্ছেন এবং চট্টগ্রাম উন্নয়নের শীষ চাচ্ছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য চট্টগ্রাম থেকে। বাগেরহাটে আসলে সংসদীয় 2 আসনের যে প্রার্থী রয়েছেন, এখানে জামাতের প্রার্থী তিনি আসলে শেখ মঞ্জুরুল হক রাহাত এবং তিনি কিন্তু সকালে ভোর থেকে শুরু হয়ে রাত অবধি পর্যন্ত আসলে প্রচারণা তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। আমরা যদি বলি যে আসলে যে একেবারে গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা কিন্তু প্রচার করছেন এবং বিভিন্ন কিন্তু তারা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এবং তরুণ প্রজন্মের যে নেতা সেই জায়গায় বাগেরহাটে যদি বলি যে শেখ মঞ্জুরুল হক রাহাত এবং তিনি কিন্তু অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন এই এলাকার মানুষের কাছে। এবং জামাতের যে প্রার্থী রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে তিনি আসলে প্রত্যেকটা এলাকায় গিয়ে এবং সে কিন্তু ভোটারদের কাছে এবং নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটারও তার কাছে এবং নানা প্রত্যাশার কথা তারা জানাচ্ছেন, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। এবং সে সকাল থেকেই কিন্তু এখানের যারা ভোটার রয়েছেন তাদের একবার বাড়ি যে এবং বিভিন্ন জায়গায় উঠান বৈঠক থেকে শুরু করে এবং শেষ মুহূর্তে যে প্রচারণা চলছে এবং যতই নির্বাচন গড়িয়ে আসে ততই কিন্তু তাদের ব্যস্ততার সময় পার করতেছেন। আমরা দেখতে পাচ্ছি যে বাগেরহাটে যে কচু উপজেলার যে এখানে দোকানদারি রয়েছেন সেই দোকানদারি এলাকায় এখানে একটি মসজিদের নামাজ পড়েছেন এবং তারপরে এছাড়া তাদের এখানে যারা নেতৃবৃন্দ রয়েছেন এবং আমরা জানতে পারছি যে এখানে যে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন এবং তারাও কিন্তু প্রচারণায় ব্যস্ত রয়েছেন। তবে আসলে যে প্রার্থী রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু একেবারেই তারা কিন্তু প্রতিদিন ভোর থেকে কিন্তু শুরু করেছেন, মাত্র 2 দিনের মধ্যেই কিন্তু এই প্রচারণা তুঙ্গে উঠেছে এবং জামাতের যে প্রার্থী রয়েছেন শেখ মঞ্জুরুল হক রাহাত এবং তিনি কিন্তু আসলে একেবারে যাচ্ছেন। এই ছিল আমার কাছে বাগেরহাটের এবং কচু উপ থেকে জামাতের প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাতের প্রচারণার সবশেষ খবর। সহকর্মীদের কাছ থেকে জানছিলাম নির্বাচনী গণসংযোগের খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পোস্টার নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী প্রচারে পোস্টারের জায়গায় গুরুত্ব পাচ্ছে অনলাইন মাধ্যম। ইসির সিদ্ধান্তকে অনেকে স্বাগত জানালেও এতে দেখা দিয়েছে নতুন কিছু চ্যালেঞ্জ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ও এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর ছবি ভিডিও ছড়ানোর ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে প্রার্থী ও ভোটারদের মধ্যে। মানিক মোহাম্মদ ওমরের রিপোর্ট। পোস্টার বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে হয়ে উঠেছিল গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, কিন্তু নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এবারের নির্বাচনে পোস্টার নিষিদ্ধ। কমিশনের এমন সিদ্ধান্তকে ইতিবাচক মনে করছেন ভোটাররা, তবে কারো কারো রয়েছে দ্বিমত। পোস্টারের কারণে তো আমাদের দেখা যায় যে রাস্তায় বা অন্যান্য জায়গায় অনেক বেশি ময়লা আবর্জনা বা অনেক প্রবলেম হয় আমাদের সবারই। জন্মের পর থেকে প্রথমবার এত ভিন্ন একটা প্রচারণা, তো ভোট দেওয়ার জন্য অনেক এক্সাইটেড। আমি সোশ্যাল মিডিয়ার সাথে মোটামুটি সম্পৃক্ত, সেজন্য আমি দেখি, কিন্তু আমার ফ্যামিলির অন্যান্য সদস্য আছে যারা মোবাইল এগুলো বুঝে না। পোস্টারবিহীন নির্বাচনকে স্বাগত জানিয়েছেন প্রার্থীরাও। পোস্টার না থাকার বিষয়টাকে আমি খুব ভালোভাবে দেখছি, কারণ ফার্স্ট অফ অল এই পোস্টারগুলোর কারণে আমাদের এনভায়রনমেন্টে একটা নেগেটিভ ইফেক্ট পড়তো। আমরা মানুষের হাতে এই লিফলেটটা গেলেই তো হয়, আর ভোটার স্লিপ পৌঁছে দিতে পারলেই হবে, এটা কোনো আমি মনে করি না কোনো অসুবিধা। আমাদের দেওয়ালগুলো নষ্ট হয়ে যায়,
আমরা পরিষ্কার পরিচ্ছন্নতাকে পছন্দ করি। নির্বাচনী প্রচারে পোস্টারের জায়গায় গুরুত্ব পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এর মধ্যে আবার দেখা দিয়েছে ভুয়া তথ্য কিংবা এআই নির্মিত ছবি ভিডিও ছড়ানোর ঝুঁকি। আমার নাম একটা অপপ্রচার করেছে, তো অপপ্রচারটা নোংরামি আমরা করতে চাই না। সারা পৃথিবীতে এমনকি আমাদের দেশেও কিন্তু যারা প্রবীণ তারাও কিন্তু সোশ্যাল মিডিয়া দেখেন। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো আরও সিভিয়ার। এখানে সাইবার বুলিং, তারপরে আপনার কি বলবো যে নানা রকম অপপ্রচার। এটাকে যদি আপনি নেগেটিভভাবে উপস্থাপন করেন, এটা তো অনাকাঙ্ক্ষিত এবং এটা কখনো সুস্থ চিন্তা হতে পারে না। বিশেষজ্ঞরা বলছেন এবারের নির্বাচনে ঝুঁকি তৈরি করতে পারে এআই, তাই নির্বাচন কমিশনের সার্বক্ষণিক মনিটরিং সেল গঠনের পরামর্শ তাদের। এবারের নির্বাচনে এআইটা একটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে। ইমেজ কিংবা টেক্সটের ক্ষেত্রে এখন অনেক ধরনের টুলস আছে, মোটামুটি শতভাগ এটাকে নিশ্চিত করা যায় এটা ফেক। কিন্তু ভিডিও যেটা ডিপ ফেক ইউজ করে যে ভিডিওগুলো তৈরি হচ্ছে, এটা অনেকটাই কিন্তু কোনো এআই আবার এটাকে ফেক ধরতে 100% পারে না। এই ধরনের বাধাটাকে অতিক্রম করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা সেল থাকা উচিত। এদিকে নির্বাচন সামনে রেখে ডিজিটাল অঙ্গনে সরব প্রচারণায় নেমেছে দলগুলো। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার নিষিদ্ধ হওয়ায় একদিকে রক্ষা পাচ্ছে পরিবেশ, অন্যদিকে যুক্ত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার সম্ভাবনাও। তাই অনলাইনে নজরদারি বাড়ানো দরকার নির্বাচন কমিশনের, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মানিক মোহাম্মদ উমর, সময় সংবাদ, ঢাকা। 12 ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড নির্ধারণ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করতে এলে এই কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনে সরকার সম্পূর্ণ প্রস্তুত। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন বিপুল সংখ্যক নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে এবং আশা প্রকাশ করেন যে অন্যান্য উন্নয়ন সহযোগীরাও নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে। জবাবে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ফেব্রুয়ারি নির্বাচনে যে দলই বিজয়ী হোক না কেন তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লাকে গুলির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল বলেন, সন্ত্রাসীরা হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করেছে। হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি জোরালো আহ্বান জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, এই ধরনের সহিংস কর্মকাণ্ড দেশের নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রুদ্ধ করার অপচেষ্টা, যা দেশের জনগণ কখনোই মেনে নেবে না। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলে হুঁশিয়ার করেন মির্জা ফখরুল। স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার ঘটনায় আরেক শুটার রহিমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে নরসিংদী থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যায় ব্যবহৃত 2টি অস্ত্র উদ্ধার করে ডিবি। গেল 7 জানুয়ারি রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এর আগে 4 জনকে গ্রেফতার করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় শিক্ষা প্রতিষ্ঠান মন্দিরে চলছে পূজা অর্চনা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আছেন সহকর্মী উম্মে হানি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হানি, পুষ্পাঞ্জলি এবং সর্বশেষ দেবীর পায়ে ফুল অর্পণের মধ্যে দিয়ে কিন্তু আজকে শেষ হয়েছে সরস্বতী পূজার যে মূল আনুষ্ঠানিকতা সেগুলো। এবং এখন কিন্তু হচ্ছে যে দর্শনার্থীরা রয়েছেন এবং ভক্তরা রয়েছেন এবং সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন, তারা কিন্তু এখন নিজের মতো সময় কাটাচ্ছে। এবং একটু যদি বলি যে জগন্নাথ হলের যে মূল আকর্ষণ, যে থিম ভিত্তিক যে মণ্ডপগুলো তৈরি করা হয় এবং সেটি কিন্তু ঘুরে ঘুরে আসলে এখানকার যে ভক্তরা রয়েছেন তারা দেখছেন এবং অনেকেই আবার দেবীর কাছে এসে তাদের মনের যে কামনা, যে জ্ঞানের যে পরিধি যাতে বৃদ্ধি হয় এবং জ্ঞানের আলোয় যাতে উদ্ভাসিত হয়, সবাই সেই প্রার্থনা কিন্তু এখনো করছেন। এবং একটু বলে রাখি যে আজ কিন্তু সকাল থেকেই দেবীর আরাধনায় ব্যস্ত ছিলেন সব বয়সী মানুষ। একটু আগে কিন্তু এখানে পূজা শেষ হয়েছে এবং শেষতক শিশুদের
হাতে খড়ির যে ব্যাপারটি থাকে সেটিও কিন্তু শেষ হয়েছে এবং এখন কিন্তু সবাই আসলে প্রসাদ গ্রহণ করছেন, ঘুরে ঘুরে দেখছেন এবং আসলে আজকের সরস্বতী পুজোর যে বার্তা সেটি হলো যে সাংস্কৃতিক একটি শক্তি এবং সেটিও কিন্তু আমরা আজকে এই জগন্নাথ হলের মাঠে দেখছি এবং তার হাতে যে বীণা বা তার হাতে যে বীণার মাধ্যমে যে শিল্পের ভাষা যা মানুষকে আসলে শান্ত করে, হৃদয়কে কোমল করে এবং আমাদের জীবনে যখন হিংসা বাড়ে, অহংকার বাড়ে বা শব্দের নিষ্ঠুরতা বাড়ে তখনই কিন্তু সুরের দরকার হয় এবং মানুষের জ্ঞানের যে আলোকিত যে অংশ সেটি কিন্তু দেবী সরস্বতীর আশীর্বাদেই পায়। এই ছিল আমার কাছে জগন্নাথ হল থেকে সরস্বতী পুজো সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম জগন্নাথ হলে। আবারও অস্থির হয়ে উঠছে নিত্যপণ্যের বাজার। সপ্তাহ ব্যবধানে মুরগির দাম বেড়েছে কেজিতে 40 টাকা পর্যন্ত। ঊর্ধ্বমুখী সব ধরনের চালের দাম বাড়ছে, চিনি, মসুর ডালের দরও। বিয়ে সহ সামাজিক অনুষ্ঠানে চাহিদা বেড়েছে মুরগির। এমন যুক্তিতে রাজধানীর কারওয়ান বাজারের মুরগি বিক্রেতারা জানান, সপ্তাহ ব্যবধানে 40 টাকা পর্যন্ত বেড়েছে 1 কেজি মুরগির দাম। গত সপ্তাহে বাজার বিক্রি হচ্ছে আমাদের 150 টাকা, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 170 টাকা। বিয়ে, পিকনিক সব একসাথে হয়ে যাওয়া আপনার মানে সেল বেশি, মালের আমদানি কম। আমরা যারা নিম্ন আয়ের মানুষ, আমরা আসলে এই যে 20 টাকা আমাদের কাছে এটাই কিন্তু অনেক বেশি। আগুন লেগেছে চালের বাজারেও। কেজিতে 3 থেকে 4 টাকা বেড়ে এক সপ্তাহ আগে বিক্রি হওয়া 76 টাকার মিনিকেট 80 আর 80 টাকার নাজিরশাইল বিক্রি হচ্ছে 84 টাকায়। আতপ চালও ঊর্ধ্বমুখী, তবে এর কারণ জানেন না খুচরা বিক্রেতারা। চিনিগুলো কিন্তু সিজন উঠছে এখন, তারপর ওরা বাজারটা বেশি। যে যার মন মতন বাড়াইতেছে, বলতেছে ধান নাই, চাল নাই, কিন্তু উপায় নেই তো আর কি, বাড়লেও তো নিতে হবে, খাইতে হবে। রমজানকে কেন্দ্র করে কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে চিনি বিক্রি হচ্ছে 110 থেকে 115 টাকায়। মসুর ডালের কেজিতেও 10 টাকা বাড়তির খবর দিয়েছেন বিক্রেতারা। আমদানি করা বেশিরভাগ পণ্যের দাম চড়ে যাওয়ার আশঙ্কা তাদের। ছোট মসুরের দাম বেশি, পোলাও চালের দাম বেশি, তারপর কিশমিশ, আলু বুকরা, কাঠবাদাম, এগুলোর দাম বেশি। আমদানি করা প্রোডাক্ট প্রত্যেকদিন দাম বাড়তেছে। দাম রমজান মাসে সীমিত রাখাই সবচেয়ে বেটার। স্বস্তি ফেরেনি সবজির বাজারেও। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে গত সপ্তাহের দর 60 থেকে 70 টাকায়। লেবুর হালি 80 আর শশার কেজি ঠেকেছে 100 টাকায়। সালাদ আইটেমগুলো অন্যান্য সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বাড়তি। MS আরেফিন, সময় সংবাদ। ভরিতে ৩,১৪৯ টাকা কমানোর 15 ঘন্টার মধ্যে আবার ৬,২৯৯ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জানালো বাজুস। এ নিয়ে মাত্র 23 দিনে 1 ভরি স্বর্ণের দাম বাড়ল ৩১,০০০ টাকার বেশি। শুক্রবার দুপুর 12টার পর গণমাধ্যমের সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বর্ণের দাম ভরিতে ৬,২৯৯ টাকা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এর আগে বৃহস্পতিবার রাত ৯টায় ভরিতে ৩,১৪৯ টাকা দাম কমিয়েছিল সংগঠনটি। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেট 1 ভরি স্বর্ণের দাম পড়বে 2,55,617 টাকা। এছাড়া 21 ক্যারেটের 2,44,011 টাকা, 18 ক্যারেটের 2,09,136 টাকা ও প্রতি ভরি সনাতন স্বর্ণের দাম 1,71,869 টাকা নির্ধারণ করা হয়েছে। হিসাব বলছে চলতি বছরের প্রথম 23 দিনে দেশের বাজারে 1 ভরি স্বর্ণের দাম বেড়েছে 31,435 টাকা। এর আগে বৃহস্পতিবার স্বর্ণের বিশ্ববাজারও দামের নতুন রেকর্ড গড়ে। এদিন প্রতি আউন্সের দাম $4,966.59 ঠেকে। গ্রিনল্যান্ড ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইউরোপীয় ইউনিয়নের নেতাদের মধ্যে রেষারেষির জেরে আবারও স্বর্ণের বাজার ঊর্ধ্বমুখী অস্থির হয়ে উঠেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের 3 মাসের মাথায় পার্লামেন্ট ভেঙে দিলেন সানায়ে তাকাইচি। শুক্রবার আনুষ্ঠানিকভাবে পার্লামেন্ট ভেঙে দিয়ে 8 ফেব্রুয়ারি আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। নির্বাচনে পার্লামেন্টের নিম্নকক্ষের 465টি আসনে সবগুলোতেই ভোট হবে। আগামী মঙ্গলবার থেকে 12 দিনে নির্বাচনী প্রচার শুরু হবে। এর আগে গেল সোমবার আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী তাকাইচি। গত অক্টোবরে দায়িত্ব নেয়ার পর মাত্র 3 মাসেই প্রায় 70% জনসমর্থন পান তিনি। নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সাম্প্রতিক বছরগুলোতে সমর্থন হারানো ক্ষমতাসীন দলের অবস্থান শক্ত করতেই তিনি এই নির্বাচনে যাচ্ছেন বলে মনে করছেন অনেকে।
যুক্তরাষ্ট্রের ওয়ারেন্ট ছাড়াই অভিবাসীদের ঘরে ঢুকে অভিযান চালাতে পারবে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বিভাগ। নতুন নির্দেশনা জারি করেছে ট্রাম্প প্রশাসন। মিনেসোটা অঙ্গরাজ্যের 5 বছর বয়সী এক শিশুকে আটক করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে আইসিই কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের দিনের পর দিন তীব্র আকার নিচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বিভাগের অভিবাসন বিরোধী অভিযান। আইসিই এজেন্টদের নির্মম নিশানা থেকে ছাড় পাচ্ছে না কোমলমতি শিশুরাও। মিনিয়াপোলিসের কলম্বিয়া হাইটসের এক আবাসিক এলাকা থেকে 5 বছর বয়সী লিয়াম কনেজো রামোসকে তার বাবার সঙ্গে আটক করে নিয়ে যান অভিবাসন কর্মকর্তারা। প্রিস্কুল থেকে বাড়ি ফেরার পর দরজার সামনে থেকে মুখে মাস্ক পরা এজেন্টরা লিয়াম ও তার বাবাকে আটক করে নিয়ে যায়। শিশুটির চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। লিয়ামের পরিবারের আইনজীবীর দাবি, তারা বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে এবং আইনগত পথে আবেদন করছেন। লিয়ামের ঘটনার পর অভিবাসন কর্মকর্তাদের পক্ষে সাফাই গিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি দাবি করেন শিশুটিকে নয় বরং তার বাবাকে আটক করা হয়েছে, আর সেই শিশুর সঙ্গে আর কেউ না থাকায় তাকে আশ্রয় দেওয়ার জন্য টেক্সাসের আইসিই এর কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। আইসিই এর এমন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট আইন প্রণেতারা। তারা আইসিই এর নীতিকে নিষ্ঠুর বলে কটাক্ষ করেন। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। বিপিএলের 2 আসরে ফাইনালে শিরোপার দেখা না পেলেও এবার চট্টগ্রামে সেই আক্ষেপ ঘোচাতে চান শেখ মেহেদী। হাই ভোল্টেজ ফাইনালের আগে অনুশীলন করেছে বন্দরনগরের দলটা। এদিকে ফাইনালে প্রতিপক্ষকে সমীহ করলেও শিরোপা জেতার লক্ষ্য রাজশাহী ওয়ারিয়র্সের। ফাইনালে ফ্রেশ উইকেট পাওয়ায় বড় ইনিংসের প্রত্যাশা রাজশাহী কোচ হান্নান সরকারের। মিরপুর শেরে বাংলায় ম্যাচ শুরু আজ সন্ধ্যা 6টায়। বিতর্ক দিয়েই শুরু আর বিতর্ক দিয়েই শেষ হচ্ছে এবারের বিপিএলের আসর। প্রতি আসরে ফাইনালিস্ট দু দলের অধিনায়কের ট্রফির সঙ্গে ফটো সেশন থাকলেও এবার সেই প্রেক্ষাপট বদলে দিয়েছে বিসিবি। ফটো সেশন তো দূরে থাক, বিপিএলের ট্রফি দেখা মেলেনি এবার। এর জন্য অপেক্ষা করতে হবে ম্যাচের আগ পর্যন্ত। যদিও সেই আলোচনা দূরে ঠেলে দু দলের মনোযোগ ফাইনালের লড়াই নিয়ে। ফাইনালের আগে মাঠে নিজেদের ঝালিয়ে নিয়েছে চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা। অনুশীলনের সময় দলের সঙ্গে ছিলেন নাজমুল আবেদিন ফাহিম ও মেন্টর হাবিবুল বাশার সুমন। অনুশীলনে বেশ উজ্জীবিত ছিলেন চট্টগ্রামের ক্রিকেটাররা। নেটে বড় বড় শট খেলেছেন মোহাম্মদ হারিস, মাহমুদুল হাসান জয় ও মির্জা বেগ। তবে অনুশীলনের সময় হাতে কিছুটা চোট পান অধিনায়ক শেখ মেহেদী। প্রত্যেকটা প্লেয়ারই চায় শিরোপা জিততে, সবার ভিতরে সে আঙ্গারনেস আছে। হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কি হয়। কাগজে কলমে হট ফেভারিটের তকমা নিয়েই এবারের আসর শুরু করে রাজশাহী। মাঠেও তার প্রমাণ দিয়েছেন ক্রিকেটাররা। টেবিলের শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করলেও কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে হোঁচট খায় রাজশাহী। সেই ম্যাচে উইকেট নিয়েও হয়েছে সমালোচনা। তবে ফাইনালে ফ্রেশ উইকেট নিয়ে আশাবাদী রাজশাহী কোচ। নতুন একটা উইকেটে খেলা হবে, আমি যতটুকু জানি একদম ফ্রেশ উইকেট। সো আশা করছি যে গতকালকের উইকেটটা যেমন ছিল বা যে ধরনের উইকেট আমরা দেখেছি ওই ম্যাচগুলো যেখানে 100 হয়েছে, সেখানে ওই ধরনের একটা উইকেটই প্রত্যাশা করছি। এবং সোফার ঘাসও মনে একটু কম থাকবে, যেখানে সবার জন্যই চ্যালেঞ্জটা থাকবে। এবং স্পোর্টিং উইকেট, যেটা আমরা বলি যে টি20 ক্রিকেটে অ্যারাউন্ড 180-200 খেলা হয়। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরই মাঠে গড়াতে যাচ্ছে এবারের বিপিএলের মেগা ফাইনাল, যেখানে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে লড়বে চট্টগ্রাম রয়্যালস। এখন দেখার বিষয় রাজশাহী ওয়ারিয়র্সের দ্বিতীয় শিরোপা নাকি চট্টগ্রামের প্রথম শিরোপা উৎসব। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। উত্তরবঙ্গে 10 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় নেতাকর্মীর ঢল। কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে রুখে দেন হুঁশিয়ারি জামায়াত আমিরের। কৃষিভিত্তিক শিল্প গড়ার প্রতিশ্রুতি। রাতভর জেলায় জেলায় নজিরবিহীন প্রচারণায় তারেক রহমান। নির্বাচন ঘিরে ষড়যন্ত্র প্রতিহতের ডাক। সন্ধ্যায় রাজধানীর ভাসান থেকে যোগ দেবেন জনসভায়। এবং ছুটির দিনে নির্বাচনী প্রচারণায় উৎসবের আমেজ। পাল্টাপাল্টি অভিযোগে রাজনীতির মাঠে উত্তাপ। পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মন জয়ের চেষ্টা। এ ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় সংবাদের সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ আলিশা। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।